স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্রা তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার, মন্ত্রী, এমপি, উপদেষ্টা সহ পতিত সরকারের ১.৫ শতাধিক প্রভাবশালীকে বিচারের মুখোমুখি করতে আইনি প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে ৫ই আগস্ট পরবর্তী বেশিরভাগ দুর্নীতি মামলার তদন্ত কাজও প্রায় শেষ। কোনো মামলাতেই দায়মুক্তি মিলবে না ওইসব আসামিদের। আদালতে সব মামলার অভিযোগপত্র দিবে দুদক। এসব মামলাগুলোতে শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি নিশ্চিতে আদালতে সাক্ষ্য প্রমাণ হাজির করা সহ নানা প্রস্তুতি নিয়েছে দুদক। আদত্ত আরাফাতের প্রতিবেদন। ২০০৯ সাল থেকে ২৪ সালের জুলাই পর্যন্ত দুর্নীতি দমন কমিশন আওয়ামী লীগের নামে মাত্র ২-১ জন ছাড়া মন্ত্রী এমপির বিরুদ্ধে কোনো মামলা তো করেইনি, তেমন কারো বিরুদ্ধে অনুসন্ধানও হয়নি। উল্টো 1-11-এর সময় করা দুর্নীতি মামলাগুলো থেকে অনেকেই পান দায়মুক্তি। অন্যদিকে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির মামলা, অভিযোগপত্র দেয় দুদক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ই অগাস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসের বাঁক বদল হয়। ১৫.৫ বছর পর ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা, গঠন হয় অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত হওয়ার পর কেবল শেখ হাসিনাই নয়, পাইকারিভাবে দলটির উপদেষ্টা, মন্ত্রী, এমপি সহ ক্ষমতার ছত্রছায়ায় থাকা ২০০ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। এরই মধ্যে ১.৫ শতাধিকের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। সবশেষ রাজুকে প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, টিউলিপ সিদ্দিক সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক। ৫ই অগাস্ট পরবর্তী এখন পর্যন্ত এটিই প্রথম দুদকের অভিযোগপত্র। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, অবৈধ সম্পদ, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি রয়েছে দুদকের। এরই মধ্যে দলটির যেসব সাবেক মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত কাজ শেষ হয়েছে, তাদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, আমির হোসেন আবু, গোলাম দস্তগীর গাজী, টিপু মুন্সি, তাজুল ইসলাম, হাসানুল হক ইনু, সম রেজাউল করিম, জাহিদ মালেক, আহম মুস্তফা কামাল, ডাক্তার দীপুমণি, নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুর রহমান, আব্দুল শহীদ, জিল্লুল হাকিম সহ আওয়ামী লীগের গত ৪ মেয়াদে দায়িত্বে থাকা অন্তত ৪০ মন্ত্রী, প্রতিমন্ত্রী। সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ছাড়াও এমপিদের মধ্যে সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, নিজামুদ্দিন হাজারি, আলাউদ্দিন নাসিম, আব্দুস সুবহান গোলাপ সহ প্রায় ১০০ জন। এছাড়া পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ অন্তত ২০ জন। সব মিলে ১.৫ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি রেখেছে দুদক। আমাদের যে তদন্তকারী দল রয়েছে, তারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে কাজ করছেন। সেই তদন্ত সম্পন্ন হলেই আমাদের তদন্তকারী দল চেষ্টা করছেন এই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, কমিশনের অনুমোদনের পর এসব মামলার অভিযোগপত্র আদালতে পেশ করা হবে। আদালত তা গ্রহণ করলে ১৫.৫ বছর ক্ষমতার মসনদে থাকা শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী এমপিরা বিচারের মুখোমুখি হবেন। আর এসব মামলায় আসামিদের সাজা নিশ্চিতে আদালতে লড়বে দুদক। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে রাজধানীর উত্তরায় বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুরিন আফরোজ সহ ১৯ জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে তদন্তের আবেদন জানানো হয়। ওই আবেদনে শেখ হাসিনা সহ শাহরিয়ার কবির, অধ্যাপক মুন্তাসির মামুন, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। জামায়াতে ইসলামীর আমির গোলাম আজমের মামলা সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা পরিচালনায় ভূমিকা রাখেন তুরিন আফরোজ। যুদ্ধাপরাধ মামলায় আসামি ওয়াহিদুলের সঙ্গে গোপন বৈঠকের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর প্রসিকিউটর পদ থেকে তাকে অপসারণ করা হয়। তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া
মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা, তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করেছি, ল্যাপটপ একটা জব্দ করেছি। আইন করে জনগণের আমানত লুটেরাদের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চড়া সুদের প্রলোভন দেখিয়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লুট করা হয়েছে এ অর্থ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংক নিয়ে নানা তোড়জোড় শুরু হলেও আড়ালে রয়ে গেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতি। প্রায় 25টির বেশি প্রতিষ্ঠানে সাধারণ মানুষের কয়েক হাজার কোটি টাকা আটকে থাকলেও এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই কেন্দ্রীয় ব্যাংকের। দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ৩৫টি, কিন্তু বিগত সরকারের দুর্নীতি আর অনিয়মে এর প্রায় 25টিরও বেশি এখন ডুবতে বসেছে। কেন্দ্রীয় ব্যাংকের নাকের ডগায় ব্যাংকের চেয়ে চড়া সুদের প্রলোভনে একসময় এসব প্রতিষ্ঠান জনগণের আমানত সংগ্রহ করে তুলে দেয় লুটেরাদের হাতে। ৫ই আগস্ট সরকার পরিবর্তনের পর এসব প্রতিষ্ঠানে আটকে পড়া সঞ্চয় ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন আমানতকারীরা। তবে ৭ মাস পেরিয়ে গেলেও সে আশায় গুড়ে বালি। আমি আমার এফডিআর ভেঙে ফেলতে চাই, জানতে চাইলাম আমার টাকা কবে দিবে বা কি অবস্থা। তখন তারা বলে এফডিআর সারেন্ডার করে যেতে তারা ভেঙে ভেঙে আমাকে টাকা দিবে, কিন্তু এটা ভেঙে ভেঙে কবে কিভাবে টাকা দিবে কোনো ডকুমেন্ট দিবে না বা কোনো স্পেসিফিক টাইমলাইন দিবে না। ব্যাংক বহির্ভূত ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের আমানতের পরিমাণ প্রায় ৪৮,০০০ কোটি টাকা, যার বিপরীতে ঋণ ৭৩,৫০০ কোটি টাকা, আর তার ২৬,০০০ কোটি খেলাপি। এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত না করলে পুরো আর্থিক খাতে শৃঙ্খলা আসবে না বলে মত সংশ্লিষ্টদের। আমাদের প্রত্যাশা ছিল আর্থিক খাত নিয়ে, অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ে একটা সংস্কারের জন্য একটা কমিটি বা টাস্কফোর্স করা। এই খাতে সংস্কার না হওয়া বা এটা নিয়ে কমিশন না হওয়ার কিন্তু একটা সার্বিক প্রভাব এই ভালো যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তার উপরও হচ্ছে। ওটা এখন হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ, কেননা এগুলোতে আমরা এখন সাধারণ মানুষ এবং মিডিয়ার অ্যাটেনশন হচ্ছে শুধু কমার্শিয়াল ব্যাংকের। ওদের মধ্যে যে সিনার্জি আছে ওটার মধ্যে এবং সিনক্রোনাসিটি আছে, ওগুলো কিন্তু আমরা এখন পয়েন্ট আউট করার জন্য একটা ইন্টিগ্রেটেড একটা প্ল্যান, কিন্তু কম্প্রিহেনসিভ প্ল্যান আমাদের কাছে নাই। কেন্দ্রীয় ব্যাংকও বলছে আপাতত ব্যাংকগুলোতে শৃঙ্খলা আনাই তাদের মূল লক্ষ্য। আর্থিক খাতের মার্কেট সেগমেন্ট করেন যে মার্কেট পোর্শনের 90% অলমোস্ট ব্যাংকিং সেক্টর, বাকি 10% হবে এনবিএফআই। অতএব প্রথমে এই জন্য বাংলাদেশ ব্যাংক শুরু করেছে আগে কোর ব্যাংকিং সেক্টরটার উপর সংস্কার করতে। এইটার সংস্কারের পরেই আমরা নন ব্যাংকিংয়ের উপর কাজ শুরু করব। এ অবস্থায় ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে লোপাট হওয়া টাকা উদ্ধার করে সাধারণ মানুষের কষ্টের সঞ্চয় ফেরত দেওয়ার উদ্যোগ নেবে বাংলাদেশ ব্যাংক, এমন প্রত্যাশা আমানতকারীদের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। বেহাল সড়ক, নাজেহাল জনজীবন। 2 বছর আগে মেয়াদ শেষ হলেও সড়ক উন্নয়নের কাজ বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। রাজধানীর উত্তর বাড্ডায় পূর্বাচল সড়কের বাসিন্দারা জানান, সড়ক সংস্কারের কাজ ঝুলে থাকায় মারাত্মক দুর্ভোগ সহ্য করেই চলতে হচ্ছে তাদের। ঢাকা উত্তর সিটির 38 নম্বর ওয়ার্ড, জনপ্রতিনিধি না থাকায় অভিভাবকহীন বাসিন্দারা, সুযোগ সুবিধা বঞ্চিত এখানকার নাগরিকদের সবচেয়ে বড় দুর্ভোগের নাম উত্তর বাড্ডার পূর্বাচল সড়ক। লাপাত্তা ঠিকাদার নির্ধারিত সময় পার হলেও বন্ধ রয়েছে 2 কিলোমিটার দূরত্বের এই সড়কটির উন্নয়ন কাজ। এটা টোটাল কাজ ধরছে 1.5 বছর উপর হয়ে গেছে, কিন্তু এইভাবেই আছে। এই যে সরেজ লাইনটা কইরা যে ওনারা গেছে, এরপর আর কোনো কাজই হয় না। আমাদের এই রাস্তার জন্য আমরা দীর্ঘদিনের ছেলে মেয়ে নিয়ে চলাফেরায় আমরা ভোগান্ত অবস্থায় আছি। আমাদের ভোগান্ত কোনো শেষ নাই। খানাখন্দ আর বৃষ্টির পানি জমে থাকায় সড়কটি চলাচলে অনুপযোগী। প্রতিদিন দুর্ভোগ সহ্য করে যাতায়াত লাখের বেশি মানুষের। অন্তত 25 থেকে 30 লক্ষ লোকের বসবাস এখানে, সবার ভোগান্তি, তারা যাতায়াত করতে পারতেছে না। এই রাস্তার কাজ না হওয়ার কারণে আমাদের ব্যবসা অনেকটাই ডাউন হয়ে গেছে। বেহাল সড়কটি দিয়ে অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না, এতে ক্ষুব্ধ স্থানীয়রা। কোনো অ্যাম্বুলেন্স আসে না এবং আসতে চায় না, কোনো গাড়িও আসতে চায় না। আমরা খুব কষ্টের ভিতরে আছি। চলাফেরা করতে গেলে অনেকেই দুর্ঘটনা হচ্ছে। অসুস্থ হইলে আপনার রোগী নেওয়ার মতন কোনো কি নেই, আপনার রাস্তায় মারা যায়। এখানকার জনদুর্ভোগ কমাতে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে বিএনপি। আমরা চেষ্টা করছি যাতে অন্তপক্ষে অসমাপ্ত কাজগুলি দ্রুত করা যায় বৃষ্টি আসার আগেই, এবং আমরা স্থানীয়ভাবেও চেষ্টা করব যে আমাদের জনপ্রতিনিধি না থাকলেও সর্বস্তরের জনগণকে নিয়ে মানুষের
দুর্ভোগ যাতে একটু লাঘব করা যায় সেই ব্যাপারে আমাদের উদ্যোগ অব্যাহত থাকবে। সড়কটির সংস্কার কাজ দ্রুত শেষ করে দুর্ভোগ কমানোর আকুতি এলাকাবাসীর। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। শুল্ক কমানোর জন্য যেসব দেশ অনুরোধ করেছে তাদের সাথে দ্রুতই সমঝোতা আলোচনায় বসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মার্কিন পণ্যের উপর প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার না করলে চীনের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে এসব কথা জানিয়েছেন ট্রাম্প নিজেই। পোস্টে ট্রাম্প বলেন, আগামী 8 এপ্রিলের মধ্যে চীন মার্কিন পণ্যের উপর আরোপিত 34% শুল্ক প্রত্যাহার না করলে 9 এপ্রিল থেকে চীনা পণ্যের উপর নতুন শুল্ক কার্যকর হবে। চীনা পণ্যে 34% শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যে পাল্টা শুল্ক দেয় চীন। নীল আকাশের নিচে রংধনুর রঙে ছেয়ে গেছে পুরো এলাকা। এ যেন রং তুলিতে আঁকা কোনো ক্যানভাস। বাহারি ফুলে ছেয়ে গেছে নেদারল্যান্ডসের আমস্টারডাম। টিউলিপ সহ নানা রঙিন ফুলের নয়নাভিরাম দৃশ্য, যে সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমিয়েছে অসংখ্য পর্যটক। ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া কঠিন। এমন রঙিন ফুলের সৌন্দর্য দেখলে খিটখিটে আর বিষাদপূর্ণ মানুষের মনও নেচে উঠবে। ডানা মেলে উঠতে ইচ্ছে করবে সুনীল আকাশে। টিউলিপ, ড্যাফোডিল সহ বাহারি ফুলের রঙে রঙিন নেদারল্যান্ডসের আমস্টারডাম। বছরের সবচেয়ে বড় কাজ হলো চারা রোপণ করা। আমরা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কাজ শুরু করি। বড়দিনের একদিন আগে আমাদের কাজ শেষ হয়। আমরা মোট 70 লাখ চারা রোপণ করি। পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান নেদারল্যান্ডে। নানা রঙের ফুলের সমারোহ এখানে। দৃষ্টি জুড়ে শুধুই মুগ্ধতা। এ দৃশ্য দেখলে খুলে যায় মানুষের প্রাণের দরজাগুলো। নেদারল্যান্ডকে বলা হয় ফুলের স্বর্গরাজ্য। টিউলিপ ফুলের চাষ হয় মার্চের মাঝামাঝি থেকে মে মাসের শেষ পর্যন্ত। এই অনিন্দ্য সুন্দর ফুল দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমায় বাগানে। আমরা এই সৌন্দর্যে বিস্মিত। পার্কের ফুলের মনোরম গন্ধ এবং চারপাশের সুন্দর রংগুলো আমাদের খুব পছন্দ। আমস্টারডামের ড্যাম স্কোয়ারের সামনে বসে টিউলিপ উৎসব। এখানে প্রায় 2 লাখ টিউলিপ ফুল প্রদর্শিত হয়। বিনামূল্যে দেওয়া হয় চারা। সেদিন ইচ্ছে মতো টিউলিপ ফুল সংগ্রহ করা যায়। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।